ভিউয়ার্স, আজকে আমরা অ্যান্টিপার্টাম হেমারেজের পরবর্তী যে পোর্শন অর্থাৎ পার্ট 2 ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা কী পড়েছিলাম দেখো, অ্যান্টিপার্টাম হেমারেজ বলতে কী বোঝায় অর্থাৎ ডেফিনিশন এবং তার কী কজ ছিল। তো এই কজ অনুযায়ী কী ম্যানেজমেন্ট নিতে হবে সেটা দেখা যাক। ম্যানেজমেন্ট অফ এ মাদার অ্যাডমিটেড উইথ এপিএইচ আফটার 38 উইকস, ঠিক আছে, 38 উইকস পরে এপিএইচ নিয়ে ভর্তি হয়েছে, তাহলে তার ম্যানেজমেন্ট। তাহলে এপিএইচ বলতে কী ছিল, 20 উইক থেকে বিফোর বার্থ পর্যন্ত, এর আগে পর্যন্ত যে ব্লিডিং হবে, ঠিক আছে। তাহলে ম্যানেজিং এ মাদার অ্যাডমিটেড উইথ এপিএইচ আফটার 38 উইকস টিপিক্যালি ইনভলভ সেভারাল স্টেপ। কী স্টেপ করো দেখো, হিমোডাইনামিক অ্যাসেসমেন্ট। তাহলে যখনই অ্যাডমিট হলো প্রথমে আমার অ্যাসেসমেন্ট করা, ঠিক আছে। অ্যাসেসমেন্টের মধ্যে কী দেখতে হবে, জেনারেল কন্ডিশন, প্যালর চেক করব, কোথায় কোথায় প্যালর চেক করে, টাং, তারপর হচ্ছে বিভিন্ন জনের নেল বেড, এই সব জায়গায় প্যালর চেক করতে হবে, স্কিনে, হার্ট রেট বা পালস রেট, ব্লাড প্রেশার এবং এফএইচআর ফিটাল হার্ট রেট বা ফিটাল হার্ট সাউন্ড। কিন্তু হিমোডাইনামিক অ্যাসেসমেন্ট যেগুলো রয়েছে সেইগুলো ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করতে হবে। এরপরে স্টেবিলাইজেশন করবে কি করে না, যদি কোনো রকম লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়ে থাকে পেশেন্টের, যেমন ব্লিডিং হতে হতে যদি শকে চলে যায় বা শকের সাইন সিমটম দেখা যায়, অর্থাৎ প্রথমে যদি বিপি আস্তে আস্তে কমতে থাকে বা র্যাপিড পালস পাওয়া যায়, তখন কিন্তু শকের সাইন সিমটম হিসেবে ধরতে হবে, আরও প্যালার হয়ে যেতে পারে। তাহলে তার জন্য কী ইন্টারভেনশন করা হয়, আইভি ফ্লুইডস, নর্মাল স্যালাইন অ্যাডমিনিস্টার করা। তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, যদি ব্লাড দরকার হয় তাহলে হচ্ছে প্রথমে আগে ক্রস ম্যাচিং করে নিতে হবে, গ্রুপিং জেনে নিতে হবে, তারপরে ব্লাড ট্রান্সফিউশন চালাতে হবে। নেক্সট হচ্ছে অক্সিজেন থেরাপি প্রোভাইড করতে হবে। নাম্বার 3, ডিটারমাইনিং দ্য কজ, অর্থাৎ এপিএইচের কী কজ আমরা আগের দিন পড়েছি, তাহলে সেই কজটা কী কারণে তার হয়েছে সেটা কিন্তু ইনক্লুড করতে হবে। তাহলে কজটা হতে পারে প্লাসেন্টাল অ্যাব্রাপশন বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা প্রিভিয়া, ইউট্রাইন রাপচার এবং আদার কজেসও কিন্তু থাকতে পারে, সেগুলো আগে রুল আউট করতে হবে। রুল আউট কী করে করব না, অ্যাবডোমিনাল প্যালপেশন করা যেতে পারে জেন্টেলি, তারপর হচ্ছে ভালভাল যে ভালভা সেখানে এক্সামিনেশন বা ইন্সপেকশন করা যেতে পারে। কিসের জন্য করব না, ইউটেরাসের কোনো রকম টেন্ডারনেস বা কোনো অ্যাক্টিভ ব্লিডিং প্রেজেন্ট আছে কিনা সেটা দেখার জন্য। আর ডায়াগনোসিস কীভাবে করা যেতে পারে, ইউএসজি, এমআরআই, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, এগুলো কিন্তু পারফর্ম করে এর ডায়াগনোসিস কনফার্ম করা যেতে পারে। এবারে দেখো ম্যানেজমেন্ট অফ ব্লিডিং, অর্থাৎ যে এপিএইচ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তার ম্যানেজমেন্ট কী করে করব। একটা মেডিকেলভাবে ম্যানেজমেন্ট করা যায়, একটা সার্জিক্যালি ম্যানেজমেন্টে কমপ্লিটলি কিন্তু বেড রেস্ট, মানে পুরোপুরি এই ধরনের যে ব্লিডিং হয় বলে দেয় যে বেড রেস্টে থাকবে কদিন। তারপর হচ্ছে অক্সিটোসিন দেওয়া হয় না ইউট্রাইন কন্ট্রাকশন ইনডিউস করার জন্য। আর সার্জিক্যাল ইন্টারভেনশনসে যদি ব্লিডিং কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে, মানে এপিএইচ নিয়ে ভর্তি হলো, তারপরে যদি দেখা গেল ব্লিডিং কন্ট্রোল হয়ে গেল, তাহলে কি করতে হবে, এবং কোনো লেবারও ইনিশিয়েট যদি না হয়। প্রথম কন্ডিশন বলছে ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, ক্যান নট বি কন্ট্রোল, এবং লেবার যদি শুরু না হয়, তাহলে এটা একটা কমপ্লিকেটেড কেস, তখন কি করতে হবে। আর প্লাসেন্টাল এজ, অর্থাৎ যে প্লাসেন্টা প্রিভিয়া যেটা হচ্ছিল সেখানে প্লাসেন্টাল এজ যদি 2 সেন্টিমিটারের কম হয়, অর্থাৎ খুবই কাছাকাছি, যদি ইন্টারনাল অসের কাছাকাছি থাকে, তাহলে কিন্তু সিজারিয়ান ডেলিভারি তখন ইন্ডিকেটেড করতে হবে। আর ভ্যাজাইনাল ডেলিভারি কখন করব, তাহলে ঠিক এর উল্টোটা, যদি ব্লিডিং কন্ট্রোল করা যায় সেই সমস্ত মেকানিজম পারফর্ম করে এবং লেবারও ইনিশিয়েট হয়ে যায় এবং প্লাসেন্টাল এজ কি 2 সেন্টিমিটার থেকে বেশি হয়, তাহলে কিন্তু কি করতে হবে, ভ্যাজাইনাল ডেলিভারি পারফর্ম করতে হবে। ওকে, এবারে ফিটাল মনিটরিং, অবশ্যই এফএইচআর যেটা আমরা চেক করছিলাম বারে সেটা কিন্তু চেক করতে হবে। কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং খুবই দরকার, যে ফিটালের ওয়েলবিংটা অ্যাসেস করার জন্য। সেটা কি করে করতে পারি, ইলেকট্রনিক ফিটাল মনিটরিংয়ের সাহায্যে বা আলট্রাসাউন্ড এক্সামিনেশনের সাহায্যে। এবারে অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড, অর্থাৎ এই অ্যান্টিনেটাল পিরিয়ডে যেহেতু এপিএইচ হচ্ছে, তাহলে তার রিলেটেড কিছু কর্টিকোস্টেরয়েডস ড্রাগ দেওয়া হয়, ঠিক আছে। কি দেওয়া হয় দেখো না, বেটামেথাসোন। এটা কি করে, ফিটালের লাং ম্যাচুরেশনটাকে কিন্তু প্রমোট করতে সাহায্য করে। আর কিছু টোকোলাইটিক এজেন্ট দেওয়া হয়, যেমন ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে কিছু টোকোলাইটিক এজেন্ট দিয়েও কিন্তু এই ফার্দার সেপারেশনটাকে রিডিউস করা যায়।
এবারে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, অর্থাৎ এপিএইচের যে সমস্ত কমপ্লিকেশন হয়ে যায়, যেমন হেমোরেজিক শক হয়, ডিআইসি হয়, রেনাল ফেলিয়ার হতে পারে, ইউট্রাইন অ্যাটনি এবং পোস্টপার্টাম হেমারেজও কিন্তু এর কমপ্লিকেশনে চলে যেতে পারে। তাহলে সেগুলোকে আগে কী করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। তো হেমোরেজিক শ্যাক হলে প্রথমে হাইপোভলিমিয়াটাকে কারেক্ট করতে হবে, যা যা ম্যানেজমেন্ট করা যায়, তারপরে শকের ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর 1 ইউনিট 500 ml অফ ফ্রেশ ব্লাড রেইজেস দ্য ব্লাড ভলিউম, ঠিক আছে, 1 ইউনিট ব্লাড দিলে ব্লাড ভলিউম রেইজ করে এবং ফাইব্রিনোজেন লেভেলও কিন্তু 12.5 গ্রাম পার 100 ml রেইজ করতে থাকে। এবারে সব কিছুই তো হলো, অবশ্যই একটা সাইকোলজিক্যাল সাপোর্টও বা ইমোশনাল সাপোর্টও প্রয়োজন। তাহলে তখন তাকে ইমোশনাল সাপোর্ট এবং কাউন্সিলিং করতে হবে মাকে এবং তার ফ্যামিলিকেও, ঠিক আছে। যে পিপিএইচ কিন্তু ডিস্ট্রেসিং কজ করতে পারে, তাহলে এটা নিয়ে কিন্তু কোনো কিছু ডাউট হওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু। কনসালটেশন উইথ স্পেশালিস্ট, তো প্রথমে যে অবস্টেট্রিশিয়ান বা নিওনেটোলজিস্ট বা আদার স্পেশালিস্ট থাকবে তাদের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে যে মাদার এবং বেবি দুজনেই কিন্তু এনশিওর করে নিতে হবে ঠিক আছে কিনা। আর ইউরিন টেস্টিং কেন করা হবে, এই ইউরিনে কোনো রকম অ্যালবুমিন প্রোটিন বা কোনো রকম অ্যাবনর্মালিটিস কিন্তু প্রেজেন্ট আছে কিনা, তাহলে সেই রকম যদি প্রেজেন্ট থাকে তাহলে তার স্পেসিফিক ম্যানেজমেন্ট কিন্তু স্টার্ট করতে হবে। তাহলে আজকে এরকম ছোট একটা টপিক, তোমাদের কেমন লাগলো জানাবে আর ভিডিওটা দেখবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।